আমি চাই না হোক, ব্যক্তিগতভাবে আমি চাই না হোক, এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে, এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাবে। মানে তৃণমূল সবসময় আন্ডার টেবিল করতে পছন্দ করে, টেবিলের তলা দিয়ে টাকা নেওয়া পছন্দ করে। দেখুন লিস্টটাও যদি টেবিলের তলা দিয়ে চলে যায় তাহলে কি করে সম্ভব বলুন তো? আমার জানা নেই, কেউ জানিয়ে দিলে আমি খুশি হব, আমার জানা নেই, আমার আইনি বিদ্যায় জানা নেই যে একবার আন্ডারটেকিং দিয়ে সেটা আবার পরিবর্তিত। আন্দোলন করছেন তাদের হয়তো মানে জীবন জীবিকা শেষ হয়ে গেছে, তারা হয়তো অনেক সময় যুক্তি দিয়ে বা আইন দিয়ে পড়ে হয়তো বুঝতে পারছেন। আমি তাই বারবারই বলছি, আইনি লড়াই লড়তে মমতা বন্দ্যোপাধ্যায় এত ভয় পান কেন? দেখুন ক্ষমতা যেদিন যাবে ওনাকে কিন্তু জেলেই কাটাতে হবে, যা কেস জমছে আর যা কেস হচ্ছে। এ রাজ্যে তো মানে চাকরি বিক্রিই হয়, এটা তো সত্যি কথা, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। বিকাশ ভবনে যে আন্দোলন চলছে সেই শিক্ষকদের তো একটাই দাবি যে তাদের চাকরি ফেরত দিতে হবে, কিন্তু তারা যে দাবিগুলো করছেন এখনো, যে তাদের রিভিউতে কেন আলোচনা করা হয়নি রিভিউ করার ক্ষেত্রে, সেটা তো রিভিউ অলরেডি হয়ে গেছে, ফলে এই দাবিটা তো আর পূরণ হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে নতুন করে কি দাবি নিয়ে আন্দোলন করলে তাদের জন্য সুবিধা হতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন তারা আন্দোলন করছেন, এরা তারাই ঠিক করবেন কি দাবি নিয়ে তারা আন্দোলন করবেন। আমি আইনজীবী হিসাবে আইন বলতে পারি, আইনের বাইরে তো আমি কোনো কথা বলতে পারবো না। আমার জানা নেই যে আন্ডারটেকিং দিয়ে দেওয়ার পরে তারপরে আবার সেই অর্ডারকে চেঞ্জ হয়েছে বা কিছু, আমার জীবনে জানা নেই। আরও বড় বড় সিনিয়ররা আছে, তারা বেটার বলতে পারবে। আইনে বলা আছে যে যদি কোনো প্যানেল যেটা তৈরি হয়েছে যাতে দুর্নীতির অভিযোগ আছে, সেই প্যানেলে একদম উইথ সার্টেনিটি বলতে হবে, এটা আইনে আছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টে আছে। এই জাজমেন্টে না, আগে মানে সুপ্রিম কোর্ট প্রচুর জাজমেন্ট এটা বলেছে। উইথ সার্টেনিটি বলতে 10টা নাম, এই 10 জনের একজনও বেআইনিভাবে নিয়োগ পায়নি। সেই জেনুইনদের লিস্ট না সিঙ্গেল বেঞ্চ, না ডিভিশন বেঞ্চ, না সুপ্রিম কোর্টে আজ অবধি এসে পৌঁছয়নি। এবং আমার জানা নেই যদি কোনো সিনিয়র আইনজীবীর কাছে মানে কোনো হিস্ট্রি থেকে থাকে বা কোনো প্রিসিডেন্স থেকে থাকে আইনে, আমি জানি না, যে আন্ডারটেকিং নিয়ে আগের অর্ডারটাকে কনফার্মেশন করিয়ে এসেছে এই রাজ্য সরকার। আন্ডারটেকিংটা তো সরকার নিয়েছে, ছাত্রছাত্রী যারা আন্দোলন করছেন তারা তো নেয়নি আন্ডারটেকিং। আন্ডারটেকিং নিয়েছে রাজ্য সরকার, আন্ডারটেকিং নিয়েছে স্কুল সার্ভিস কমিশন, আন্ডারটেকিং নিয়েছে কে? পর্ষদ। 3টে আর্টিকেল 12 আন্ডারটেকিং নিয়ে সুপ্রিম কোর্টের কাছে বলে এসেছে যে আমরা এই রায় মানছি, এটা বলে এসেছে অন কন্ডিশন আমাদের 31 তারিখ অবধি কিছু লোককে কন্টিনিউ করতে দাও। আর যেসব বাজারে ন্যারেটিভ তুলছে, এই যে ভাতা পাইয়ে দেবো, মুখ করে দেবো, সব ভেগ। এবং ভাতার ব্যাপারে আপনাদের বলবে সংঘবদ্ধ হন, যারা যারা SLST পরীক্ষার অ্যাডমিট কার্ড যাদের কাছে আছে, অ্যাপ্লিকেশান ফর্ম আছে, আমরা এর আইনি লড়াইয়ে নামবো। যাদের কাছে প্রাইমারি টেটের অ্যাডমিট কার্ড আছে, যারা যারা কন্ট্রাকচুয়াল আছেন, মানে সরকারি পাবলিক এক্সচেকারের মাইনে পান কিন্তু কন্ট্রাকচুয়াল 7,000, 8,000, 12,000, 15,000, সবাই মিলে নামবো যে যারা চাকরি পাননি তাদের 25,000 টাকা বেতন দিতে হবে, বেতন ভাতা দিতে হবে। আর যারা কন্ট্রাকচুয়াল তাদের 25,000-এর ওপরে স্যালারি দিতে হবে। একটা টেন্টেড ক্যান্ডিডেট যে তৃণমূলকে টাকা দিয়েছে সে ভাতা পাবে, আর যে তৃণমূলকে টাকা দিতে পারেনি সে ভাতা পাবে না। এই বৈষম্যতার বিরুদ্ধে আমরা লড়াই করব। আইনগতভাবে এই যারা আন্দোলন করছেন তারা কি দাবি উদ্ধার করতে পারলে সরকারের তরফ থেকে তাদের জন্য সুবিধা হতে পারে? দেখুন তারা আন্দোলন করছেন, আমি তো আইনটা বললাম, যদি কোনো আইন বলছি, দাবি কি করবেন সেটা তাদের ব্যাপার। যদি এটা সরকার দেখাতে পারত যে 100 জন 100% জেনুইন সার্টিফাই করে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম সরকার 26,000 অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আমি অত মানে হিসাবে যাচ্ছি না, সরকার 26,000 অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন সরকারিভাবে কি সরকার এটা বলতে পেরেছে 26,000-ই জেনুইন? আমি প্রশ্ন করছি তো নিজের কাছে, সরকারের কাছে প্রশ্ন করছি, সরকার কি বলতে পেরেছে সুপ্রিম কোর্টে মামলা আজও বলতে পারছে 26,000 জেনুইন? সার্টিফাই করে দিক না যে 10,000 জেনুইন। SSC চেয়ারম্যান নিজে প্রকাশ্যে বলছে যে আমি সার্টিফাই করে দেব না। কে বলেছে? SSC চেয়ারম্যান। কেন বলেছে? কারণ মমতা ব্যানার্জি বলে দিয়েছে, তাই জন্য মমতা ব্যানার্জি বলে দিয়েছে, নাহলে তিনি বলবেন কেন? আবার পরীক্ষা হবে, আবার টাকা তুলবে।
এ রাজ্যে তো মানে চাকরি বিক্রি হয়, এটা তো সত্যি কথা, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এ রাজ্যে চাকরি বিক্রি হয়, এই টাকায় তৃণমূলের পরিবার, তৃণমূলের সংসার, তৃণমূলের কাউন্সিলর থেকে একদম মাথা পর্যন্ত চলে। চাকরি বিক্রিতে চলে, গরু পাচারে চলে, কয়লা পাচারে চলে, এগুলোতে ডিএ মেরে বিদেশ বেড়াতে যাচ্ছে, ডিএ মেরে সরকারি কোষাগারের টাকা ডিএ মেরে চলছে। নাইলে আপনি একটা কথা বলুন, একটা মামলা 18 বার 19 বার ডিএ মামলাতে ডেট হয়েছে। সিবিআই আটকানোর জন্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে, যাওয়ার মানে হয় না আটকাতে পারেননি। ডিএ আটকানোর জন্য সরকার সুপ্রিম কোর্টে লড়াই করছে, ডিএ দেবো না, তৃণমূল নেতাদের টাকা হয় টাকা হোক, দিয়ে দেবো না, এইটা হলো ইন্টেনশন। এই বৈষম্যতার বিরুদ্ধে লড়াই আমি মনে করি একত্রভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই নামতে হবে। এইসব এই যেগুলো আছে, যেগুলো ওই কটাক্ষ ফটাক্ষ করছে, এইসব যারা কর্মচারী, ফিরাত কর্মচারী, সব্যসাচী কর্মচারী, সব্যসাচী দত্ত কর্মচারী, এইসব কর্মচারীদের ব্যাপারে যত কম কথা বলা যায় রাজ্য এবং দেশের পক্ষে মঙ্গল। আন্দোলনকারীরা দাবি তুলছেন যে তারা পরীক্ষা দেবেন না, যেহেতু তারা পরীক্ষা দিয়ে যোগ্যভাবে চাকরি পেয়েছেন ন্যায্যভাবে, তারা পরীক্ষা দেবেন না এবং সেটা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে এবং বিকাশ ভবনের সামনে, সেই জন্য তারা আন্দোলন করছেন, এই দাবি তুলছেন। দেখুন, আমার প্রশ্ন সেটা হচ্ছে এই রাজ্য সরকার, এই যে চাকরি চলে গেছে, প্রচুর জেনুইন ক্যান্ডিডেট আছে, রাজ্য সরকার আন্ডারটেকিং দিল কেন? এই উত্তরটা কে দেবে? রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আন্ডারটেকিং দিল কেন? এই উত্তরটা বলতে মেনে নেওয়া, হ্যাঁ, লিখিত আকারে মেনে নিয়েছে। এটা তো আমার কথা বিশ্বাস করবেনই না, আমি দর্শকদের বলছি, আপনারা অর্ডারটা দেখুন, এটা দিল কে? এই প্রশ্নটা কে করবে? আমি করব? যে আমি যদি নিজে গিয়ে আন্ডারটেকিং দিই, হুজুর আমি এটা করব সুপ্রিম কোর্টের কাছে বা আদালতের কাছে, সেটা একটা অর্ডার হয়ে যায়, সেটা থেকে ফিরে আসা যায় না। আন্ডারটেকিংটা কে দিয়েছে? কারণ দেখুন, এখন এনাদের অনেক যারা আন্দোলন করছেন তাদের হয়তো মানে জীবন জীবিকা শেষ হয়ে গেছে, তারা হয়তো অনেক সময় যুক্তি দিয়ে বা আইন দিয়ে পড়ে হয়তো বুঝতে পারছেন। আমি তাই বারবারই বলছি, এমএ অ্যাপ্লিকেশনের যে অর্ডারটা হয়েছে দাদা, আপনারা পড়ুন, হাইকোর্টের প্যারাগ্রাফ 265, 240, 242 পড়ুন, আর সুপ্রিম কোর্টের 42 নম্বর প্যারাগ্রাফ পড়ুন, সব উত্তর বেরিয়ে যাবে। তারা দাবি করছেন যে মে মাসের মধ্যে যে নোটিফিকেশন দেওয়ার কথা, সেটা যেন এমনভাবে দেওয়া হয় যে তাদের পরীক্ষা দিতে না হয়। এটা কি কোনোভাবে সম্ভব? কারণ সরকার তো বলেছে, মানে আদালত তো বলে দিয়েছে যে মে মাসের মধ্যে। দেখুন, আদালতের রায় যেটা আছে তার বাইরে তো আমি আইনজীবী হিসাবে বলতে পারি না। 31শে মে সরকারকে নোটিফিকেশন করতে হবে, 31শে মের মধ্যে, 31শে মের মধ্যে। এটা আদালতের রায়, এটা আদালত যতক্ষণ না কিছু চেঞ্জ করবে কিছু হবে না। আর আদালতে এই রায়টা চেঞ্জ করানোটা আমার জানা নেই, কেউ জানিয়ে দিলে আমি খুশি হব, আমার জানা নেই, আমার আইনি বিদ্যায় জানা নেই যে একবার আন্ডারটেকিং দিয়ে সেটা আবার পরিবর্তিত হয়েছে, আমার এটা জানা নেই। তাই প্রশ্নটা হলো আন্ডারটেকিংটা কে দিল? এই যারা আন্দোলন করছেন তারা তো দেয়নি, এটা লিখিত আছে, রেকর্ডে আছে, তারা আন্ডারটেকিং সরকার দিয়েছে, পরীক্ষা সরকার নিয়েছে। এখন এদেরকে ভুলভাল, কিছু লোককে ভুলভাল বোঝাচ্ছে, ভাতা দিয়ে দেবো, অমুক দিয়ে দেবো, আপনারা মাইনে পাচ্ছেন না, অসুবিধে কী হচ্ছে, আইনজীবীরা এই করেছে, ওই করেছে, তাই করেছে, এই সব আমি বারবারই বলছি। যারা যদি কারোর মাথার মধ্যে এটা ঢুকে থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা মাথার মধ্যে রেখে দেবো, ভুল করবেন, তাহলে ভুল করবেন। এবং আমি আবারও বলছি, আমি চাই না হোক, ব্যক্তিগতভাবে আমি চাই না হোক, এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে, এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাবে। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যখন হাইকোর্টে সবার চাকরি চলে গেছিল, কোনো চিন্তা করতে হবে না, সুপ্রিম কোর্টে আমি করিয়ে দেবো। পারেননি। আজকের ডেটে দাঁড়িয়ে, আজকে এখন ডেট এবং টাইম কটা বাজে? এখন প্রায় 5:30 বাজে। ডেট কত আজকে? 18ই মে 2025। আজকের ডেট অবধি পারেননি। তাই মুখে কথা না বলে কাজে করানোটা বেটার। এবং তার আগে তিনি যে ভয়ঙ্কর কাজটা করে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমি কাউকে দোষ দিতে পারবো না।
মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন, আরও ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাবে। দেখুন কি হয়। তাহলে আন্দোলনকারীদের কি পথ খোলা রইল, যারা যোগ্য শিক্ষক বলে দাবি করছেন নিজেদের? দেখুন, আন্দোলনকারীদের পথ কি খোলা রইল সেটার তো উত্তর দেওয়ার কেউ আমি নই। না, আপনি আইনজীবী হিসেবে, আমি আইনজীবী হিসাবে আমি নাগরিক হিসাবে একটা কথা বলতে পারি যে দেখুন, আইনটা পড়ুন, আইনটা দেখুন, অর্ডারগুলো পড়ুন, আপনারা নিজেরাই উত্তর পেয়ে যাবেন। আপনি কি উত্তর পেয়েছেন সেটা? আমি তো বলছি, একটা সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কোথাও কে জেনুইন সেটা বললো না, এবং এখনো যে ডিআইদের কাছে যে লিস্টটা গেল সেটা প্রকাশ্যে আসলো না কেন? জানি না কেন ওনারা দাবি তুলছেন না, সেই লিস্টটা প্রকাশ্যে আসলো না কেন? সেই লিস্ট প্রকাশ্যে আনার দাবি তারা তুলছেন, কিন্তু তাদের কাছে আর কি পথ খোলা রইল এখন? আরে কিছু তো একটা বেসিস থাকবে, কিছু তো একটা আপনি কি বলতে পারেন, আপনি কি পাস, আপনি বলতে পারেন যে আপনি ধরুন বললেন আমি মাধ্যমিক পাস, তো কে প্রমাণ করবে আপনি মাধ্যমিক পাস? বললেই হবে? সরকারি একটা সার্টিফিকেট থাকে তো, সরকারি একটা সার্টিফিকেট থাকে তো যে আপনি মাধ্যমিক পাস, মার্কশিট বাদ দিয়ে একটা সার্টিফিকেট থাকবে, সরকারি সার্টিফিকেট। কোথায়? উচ্চ মাধ্যমিক আপনি বলছেন আপনি পাস করেছেন, কি করে প্রমাণ হবে? একটা সার্টিফিকেট থাকবে তো। আপনি রেলে চড়ছেন, টিকিট কাটছেন, একটা তো হাতে আপনার তো একটা ডকুমেন্ট আছে, মোবাইলে থাক, অনলাইন থাক, হাতে একটা ডকুমেন্ট আছে। তো কী করে ডকুমেন্ট হবে যে এই পরীক্ষাতে তারা জেনুইন? সেই ডকুমেন্টটা কি? সেই ডকুমেন্টটা কি? শুধু সরকার মাইক ধরে মমতা ব্যানার্জি বলে দিল আপনারা 26,000 জেনুইন হয়ে গেল, সবাই জেনুইন। একটা তো কিছু ডকুমেন্টেড থাকবে, সরকারি সিলচাপ। আপনি যে মাধ্যমিক পাস, আপনাদের সিলচাপ মারা ডকুমেন্ট আছে, কে দিচ্ছে, কোন অথরিটি দিচ্ছে, সেই অথরিটিকে তাতে আপনি ধরুন মাস্টার ডিগ্রি পা, তার একটা ডকুমেন্ট আছে। এই যে একটা প্যানেল, এটা তো একটা প্রকাশ করা, এটা একটা সরকারি ডকুমেন্ট। জেনুইনদের লিস্ট, এটাও তো একটা সরকারি ডকুমেন্ট, আমরা কোর্টে দিয়েছি। আরে ভাই, প্রকাশ কোথায় হয়েছে? সারা ডিআইদের কাছে লিস্ট পাঠিয়ে দিয়েছে ওই গোপনে। মানে তৃণমূল সবসময় আন্ডার টেবিল করতে পছন্দ করে, টেবিলের তলা দিয়ে টাকা নেওয়া পছন্দ করে। তখন লিস্টটাও যদি টেবিলের তলা দিয়ে চলে যায় তাহলে কি করে সম্ভব বলুন তো? টেবিলের তলা দিয়ে যদি লিস্ট যায় তাহলে কি করে সম্ভব? কেন ভয় পাচ্ছে তৃণমূল পুরো লিস্টটাকে প্রকাশ করতে? সেই উত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া উচিত। একটা শেষ প্রশ্ন দাদা, যারা আন্দোলন করছেন তাদের একাংশ বলছেন যে আমাদের পরীক্ষা দেওয়ার কথা তো বলা হচ্ছে, আমরা কাদের কাছে পরীক্ষাটা দেব? এসএসসি যারা ইতিমধ্যে দুর্নীতি করেছে তারা যে পরবর্তীতে দুর্নীতি করবে না, টাকা তোলার ব্যবস্থা করছে আবার মমতা বন্দ্যোপাধ্যায়। এই যারা তৃণমূলের লোকজন আছে, পরীক্ষা পশ্চিমবাংলায় সরকারি চাকরি মানেই টাকা তোলা হবে, মানেই টাকা তোলা হবে। তাহলে যে সংস্থা দুর্নীতি করলো সর্বোচ্চ আদালত সেই সংস্থাকেই আবার পুনরায় পরীক্ষা। দেখুন, আইনে তো স্কুল সার্ভিস কমিশনকে পরীক্ষা নিতে হবে, যদি বেআইনি হয় আবার কোর্টে লড়াই হবে। আইনি লড়াই লড়তে মমতা বন্দ্যোপাধ্যায় এত ভয় পান কেন? দেখুন, ক্ষমতা যেদিন যাবে ওনাকে কিন্তু জেলেই কাটাতে হবে। যা কেস জমছে আর যা কেস হচ্ছে, উনি ছাড়া পাবেন না, যতই উনি চেষ্টা করুন, যতই উনি চেষ্টা করুন। রাজ্যের মানুষের কোনো লাভ তো করতে পারলেন না, উল্টে একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়ে আপনি চলে গেলেন। কোনো মুখ্যমন্ত্রী এই জিনিস করেনি। আমি তো এক্সাম্পল নাম দিয়ে বললাম, যতজন মুখ্যমন্ত্রী ছিলেন তাদের লাইফস্টাইল দেখুন তো, তাদের চলন বলন দেখুন তো, তাদের বাড়িতে যান না। পুরনো যারা ওই কালীঘাটটা বাদ দিয়ে আপনি যত মুখ্যমন্ত্রী আছে তাদের বাড়িতে যান, দুজন বাদ দিয়ে, বিধান রায় আর সিদ্ধার্থ রায় বাদ। ওনারা একজন অল ওয়ার্ল্ড লেভেলের ডাক্তার, একজন অল ইন্ডিয়া লেভেলের ব্যারিস্টার। অল ইন্ডিয়া লেভেল বললে ভুল হবে, সিদ্ধার্থ রায় আন্তর্জাতিক স্তরের একজন বড় ব্যারিস্টার। আন্তর্জাতিক আরবিট্রেশন থেকে শুরু করে প্রচুর মামলা করেছেন। এই সৌরভ গাঙ্গুলির যে মামলা ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে, সেটাও সিদ্ধার্থ শঙ্কর রায় করেছিলেন। তো এনারা হচ্ছেন হলো মানে তাদের যোগ্যতায় রোজগার করেছেন। অনেক মুখ্যমন্ত্রী আছেন তারা হয়তো যোগ্যতা থাকলেও তারা পেশাগত কাজে ছিলেন না, যদিও প্র্যাকটিস করেন। তার পরিবার, তার লোকজন, বুদ্ধবাবুর লোকজন, বুদ্ধবাবুর পরিবার, বা তার আগে প্রফুল্ল সেন, অজয় মুখার্জি, এদের পরিবারকে দেখুন তো, এরাও তো মুখ্যমন্ত্রী ছিল রাজ্যের।